আচ্ছা, এই ট্রিগোনোমেট্রি কোর্সের মূল পড়াশোনায় যাওয়ার আগে আমরা এই অ্যাঙ্গেল বিষয়টা একটু বুঝতে চাই যে অ্যাঙ্গেল বিষয়টা কি এবং এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, এবং দ্য কনস্ট্যান্ট পাই, এই পায়ের উৎপত্তি কিভাবে হলো এটাও আমরা একটু দেখবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 0। লেকচার নাম্বার 0, হ্যাঁ, এখানে আমরা দেখবো যে অ্যাঙ্গেল এবং দ্য কনস্ট্যান্ট পাই, কনস্ট্যান্ট পাই। তো এইসব বিষয়ে একটু কথা বলবো। ওকে, তো দেখো অ্যাঙ্গেলকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। তো এখানে দুইটা লেগ আসবে। হ্যাঁ, লেগ বলতে বোঝাচ্ছি এটা হতে পারে সরলরেখা, হতে পারে সরল রেখাংশ, বা হতে পারে রশ্মি। ওকে, এবং এটাকে বলছি আমি ফিক্সড লেগ। ফিক্সড লেগ, ফিক্সড লেগ বলতে এটা নড়াচড়া করবে না, হ্যাঁ, রোটেট করবে না, ফিক্সড থাকবে। ওকে, এবং আরেকটা লেগ থাকবে, এবং এই দুইটা লেগের একটা কমন পয়েন্ট থাকবে যেটাকে আমি বলছি ভার্টেক্স। ভার্টেক্স, এবং এই লেগকে আমি বলবো রোটেটিং লেগ, অর্থাৎ যেটা রোটেট করতে পারবে, ঘুরতে পারবে। ঠিক আছে, এই লেগটা এই ভার্টেক্সকে কেন্দ্র করে এই ফিক্সড লেগের সাপেক্ষে সে রোটেট করতে পারবে, এবং এই সমতলে, হ্যাঁ, এই সমতলে সে রোটেট করতে পারবে। ওকে, এবং এটাকে বলা হয় তো অ্যাঙ্গেল থিটা, যেখানে অ্যাঙ্গেলকে আমরা এইভাবে ডিফাইন করব যে অ্যাঙ্গেল হলো দ্য মেজারমেন্ট অফ রোটেশন, অর্থাৎ রোটেশনের পরিমাণ, যে কি পরিমাণ রোটেট করছে এই পরিমাণটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। হ্যাঁ, কম রোটেট করলে অ্যাঙ্গেল কম, বেশি রোটেট করলে অ্যাঙ্গেল বেশি, জাস্ট সিম্পল। ওকে, অর্থাৎ এই রোটেশনটাকে যদি আমি বলি θ1, এটাকে আরেকটু রোটেট করায় নতুন পজিশনে নিয়ে গেলাম, এবং এটা θ2 হলে অবভিয়াসলি θ2 ইজ বিগার দ্যান θ1, কারণ θ2 তে রোটেশন বেশি, θ1 এ রোটেশন কম, obviously θ2 is bigger than θ1। কিন্তু কখনোই এটা ভাববা না, হ্যাঁ, এটা ভাববা না যে এটা θ1 হলে, এটা θ2 হলে θ2 is bigger than θ1, এটা নয়। হ্যাঁ, দেখতে বড় মনে হচ্ছে বলে এই θ2 বেশি বড় আর θ2 ছোট, বিষয়টা এরকম নয়। রোটেশন ম্যাটারস, যে কি পরিমাণ রোটেট করছে এটা ম্যাটার করে, এবং এই দুটো কেসে রোটেশন সেম, then obviously এই দুটো অ্যাঙ্গেল সেম। ওকে, দ্যাটস ইট। ওকে, এখন এই অ্যাঙ্গেলকে আমরা বিভিন্ন এককের সাহায্যে মেজার করতে পারি, বিভিন্ন ইউনিটের সাহায্যে। ওকে, যেরকম আমাদের ডিগ্রি, রেডিয়ান, মিনিট, সেকেন্ড, এরকম বিভিন্ন ইউনিটের সাহায্যে আমরা মেজার করে থাকি। তো এইসব একে এক করে দেখবো। তো প্রথমেই দেখি ডিগ্রি একটু দেখবো যে ডিগ্রি কি। দেখো, এটা মনে করো ফিক্সড লেগ, হ্যাঁ, এবং এটা আমার রোটেটিং লেগ, আমার হাতটা হচ্ছে রোটেটিং লেগ, এটা রোটেট করতে পারবে। ওকে, তাই আমি রোটেট করাচ্ছি, এরকম করাতে আমি পূর্ণ চক্র কমপ্লিট করলাম। হ্যাঁ, এরকম পূর্ণ একটা চক্র আমি কমপ্লিট করলাম। এখন এই পূর্ণ চক্রে যে রোটেশনটা হয়, সেই রোটেশনের পরিমাণকে ইন ডিগ্রিতে ডিফাইন করা, যে এই পরিমাণটা হলো 360 ডিগ্রি। হ্যাঁ, একটা কনভেনশনালি ডিফাইন করা হয়েছে, এবং এর রেসপেক্টে আমরা বাকি অ্যাঙ্গেলগুলো মেজার করব। ওকে, যেরকম ফর এক্সাম্পল একটা সার্কেল, এই সার্কেলে যদি আমি পিৎজার মতো করে 360 ভাগে ভাগ করি, 360 সমান ভাগে ভাগ করি, তবে এই প্রত্যেকটা, হ্যাঁ, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে আমার 1 ডিগ্রি। ঠিক আছে, এই প্রত্যেকটা ক্ষুদ্র অ্যাঙ্গেল হবে 1 ডিগ্রি। ওকে, দ্যাটস ইট। অর্থাৎ 1 ডিগ্রি হলো খুবই একটা ক্ষুদ্র অ্যাঙ্গেল। ওকে, এখন আমরা মিনিটকে কিভাবে ডিফাইন করব। দেখো, মিনিট হলো আমার 1 ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি নোটেশন। ওকে, 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট, 60 প্রাইম, এই প্রাইমটা হচ্ছে মিনিটের নোটেশন। হ্যাঁ, অর্থাৎ এই ক্ষুদ্র একটা কোণ 1 ডিগ্রি, এটাকে যদি আমি 60 ভাগে ভাগ করি, 60টা সমান ভাগে ভাগ করি, তার একটা ভাগ হবে 1 মিনিট, অর্থাৎ মিনিট আরো ক্ষুদ্র কোণ। ওকে, অর্থাৎ 1 ডিগ্রিকে 60টা ভাগে ভাগ করলে তার একটা ভাগ হবে 1 মিনিট। ওকে, এবং সেকেন্ডকে আমরা এইভাবে ডিফাইন করব যে সেকেন্ড হলো, হ্যাঁ দেখো, 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড, হ্যাঁ, ডাবল প্রাইম, এটা হচ্ছে সেকেন্ডের নোটেশন। ওকে,
এবং ওই 1 মিনিটকে আমি 60 ভাগে ভাগ করলে ওই 1 মিনিটকে খুবই ক্ষুদ্র একটা অ্যাঙ্গেল, তাকেও আমি 60 ভাগে ভাগ করছি, তার 1 ভাগ হবে 1 সেকেন্ড। অর্থাৎ সেকেন্ড এত ক্ষুদ্র একটা কোণ। ওকে, 1 সেকেন্ড। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমরা রেডিয়ান একটু পরে দেখবো, অ্যাঙ্গেল নিয়ে আরেকটু কথা বলতে হবে, তো সেই সব কথা একটু বলতে চাই। আচ্ছা, আমরা ডিগ্রি বিষয়টা দেখছিলাম যে এইরকম বিষয়টা, যে আমরা একটা সার্কেলকে যদি পিৎজা স্টাইলে 360 সমান ভাগে ভাগ করি, তবে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 1 ডিগ্রি। ওকে, তো এটা হচ্ছে আমার ডিগ্রির ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, তো ধরো আমার এটা একটা সার্কেল, এটা হচ্ছে আমার ফিক্সড লেগ। এখন ধরো এটা হচ্ছে আমার রোটেটিং লেগ, অর্থাৎ রোটেট হতে পারবে। তো রোটেট করে করে আমি এমন একটা পজিশনে নিয়ে আসলাম যেন এই রোটেটিং লেগ এন্ড ফিক্সড লেগ এরা পরস্পর লম্ব হয়। ওকে, অর্থাৎ এইরকম বিষয়টা। তখন এই যে রোটেশনটা, এই রোটেশনটাকে বলবো আমি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, বা বাংলাতে সমকোণ। ওকে, এখন এই যে অ্যাঙ্গেলটা, এটার ভ্যালু কত ডিগ্রিতে? দেখো, এই যে পূর্ণচক্র, এই পূর্ণচক্রের ভ্যালু হলো 360। আর দেখো এই যে অ্যাঙ্গেলটা, এটা পূর্ণচক্রের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটা 1 ভাগ, এটা আরেক ভাগ, এটা আরেক ভাগ, আর এটা আরেক ভাগ। ওকে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তাহলে এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালুটা হবে 360 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ ডিগ্রিতে রাইট অ্যাঙ্গেল বা সমকোণের ভ্যালু 90 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো, এখন আমি এই যে অ্যাঙ্গেলটা, এই যে রোটেটিং লেগ, এটাকে আমি আরেকটু ঘুরাইলাম, আরেকটু রোটেশন করলাম, এবং এমন একটা পজিশনে নিয়ে আসলাম যেন এই যে আবার ফিক্সড লেগ এবং রোটেটিং লেগ এরা একই সরল রেখায় অবস্থান করে। তাহলে আবার অ্যাঙ্গেলটা দেখতে কিরকম হবে? দেখতে হবে এইরকম, এই যে দেখতে হবে এইরকম। ওকে, এটা হচ্ছে ভার্টেক্স, এটা আমার ভার্টেক্স। ওকে, ঘুরাইতে ঘুরাইতে আমরা এই পজিশনে নিয়ে আসলাম। এটাকে বলা হয় বাংলাতে সরল কোণ। এবং এটার ভ্যালু কত? দেখো, এখানে আমরা আরেক ভাগ নিয়েছি, অর্থাৎ 90 প্লাস 90। ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাড হয়েছে। 90 প্লাস 90 ইজ ইকুয়াল টু 180। বা আমরা এইভাবে ভাবতে পারি যে পূর্ণচক্রের অর্ধেক, অর্থাৎ 360 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, আমি আরেকটু ঘোরাতে পারি। আরেকটু ঘুরাই আমরা এই পজিশনে নিয়ে আসলাম। তাহলে অ্যাঙ্গেলটা দেখতে কিরকম হবে? অ্যাঙ্গেলটা দেখতে কিরকম হবে সেটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। এই যে অ্যাঙ্গেলটা দেখতে হবে এইরকম। এই যে এটা হচ্ছে রোটেশন। এখানে আমরা একটা ডিরেকশন সাইন দিতে পারি যে কোন দিকে ঘুরাচ্ছি আমি, সেটা বোঝানোর জন্য। ওকে, এই যে আমরা এই দিকে ঘুরাইলাম, এবং এই যে এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। ওকে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে কত? যে 180 প্লাস 90 is equal to 270 ডিগ্রি। ওকে, এখন এটাকে যদি আমি আরো 90 ডিগ্রি ঘুরাই, দেন এটা তার আগের পজিশনে ব্যাক করবে, অর্থাৎ একটা পূর্ণ চক্র হবে। দেখো, 270 প্লাস 90 is equal to 360 ডিগ্রি। অর্থাৎ একটা পূর্ণ চক্রে 360 ডিগ্রি অতিক্রম হয়। ঠিক আছে, তো এটাই আমি বুঝাচ্ছি। এবং অ্যাঙ্গেলের যে নোটেশন বা ঠিক আছে, অ্যাঙ্গেল দেখতে কিরকম এটা বোঝাও খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ থিটা আমার 0 থেকে শুরু করে 360 মধ্যে বা 360 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার। থিটা ক্যান বি ফ্র্যাকশনাল নাম্বার অলসো। থিটা হতে পারে 3.333। ওকে, এইরকম হতে পারে। অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বার 0 থেকে শুরু করে 360 পর্যন্ত। এখন কোশ্চেন হচ্ছে, থিটা কি 360 এর বেশি হতে পারে কি? অবশ্যই হতে পারে, কারণ অ্যাঙ্গেল আমি কি বলেছি? অ্যাঙ্গেল হচ্ছে রোটেশনের পরিমাণ। রোটেশন যে কোনো কিছু হতে পারে, দেন অ্যাঙ্গেলও যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ 360 এর বেশিও হতে পারে। যেমন আমি বললাম যে এটা হচ্ছে আমার ফিক্সড লেগ, এবং আমার রোটেটিং লেগটাকে আমি একটা পূর্ণ চক্র দিলাম, আমি থামলাম না, আমি আরেকটু রোটেট করলাম। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমার রোটেটিং লেগ, আমি একটা চক্র দিয়ে
না থেমে আরেকটু ঘুরাইলাম, ওকে, দেন তাহলে কি হবে, এই যে আমার থিটা, এই থিটা অবশ্যই আমার 360-এর চেয়ে বেশি, কারণ কারণ রোটেশন বেশি, রোটেশন যত অ্যাঙ্গেল তত, এটা মাথার মধ্যে রাখতে হবে, ওকে। অর্থাৎ এই ক্ষেত্রে থিটা ইজ বিগার দ্যান 360, ওকে। থিটা আরো হতে পারে, অ্যাঙ্গেল আরো হতে পারে। আমি এটাকে একটা চক্র দিয়ে না থামিয়ে আরেকটা চক্র দিয়ে, হ্যাঁ, আমি আরেকটা চক্র দিতে পারি, ঠিক আছে, আরেকটু ঘুরাইলাম, ওকে। অর্থাৎ একটা চক্র, আরেকটা চক্র, আরেকটা চক্র, আরেকটু ঘুরাইলাম, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা অবশ্যই বিগার দ্যান 3 × 360, অর্থাৎ 3টা পূর্ণ চক্র হয়েছে তার চেয়ে একটু বেশি, ঠিক আছে। অর্থাৎ অ্যাঙ্গেল থিটা 0 থেকে শুরু করে ইনফাইনাইট অবধি যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, কারণ রোটেশন যে কোনো কিছু হতে পারে, তুমি ইচ্ছা মতো ঘুরাতে পারো, সমস্যা নাই, ঠিক আছে, ইনফাইনাইট চক্র তুমি ঘুরাইতে পারো, ওকে। বিষয়টা হচ্ছে এরকম, তার মানে থিটা 0 থেকে শুরু করে যে কোনো কিছু, মানে পজিটিভ, যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার। কোশ্চেন হচ্ছে থিটা কি নেগেটিভ হতে পারে কিনা, নেগেটিভ থিটা হতে পারে কি, সেটা এখন দেখবো। আচ্ছা, এখন আমরা দেখবো যে নেগেটিভ অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, নেগেটিভ অ্যাঙ্গেল, ওকে, ঠিক আছে। তো এই আইডিয়াটা আসলে কিরকম এটা একটু বুঝতে হবে। দেখো, ধরো একটা ফিক্সড লেগ, হ্যাঁ, এখন আমরা একটা বিষয় অবজার্ভ করলাম যে এখান থেকে, যে এই যে আমরা এই রোটেটিং লেগটাকে ঘুরাবো, আমরা এটাকে দুইটা ডিরেকশনে ঘুরাতে পারি, দুইটা পসিবল ডিরেকশনে আমরা ঘুরাতে পারি। একটা ডিরেকশন এই যে এটা, আরেকটা ডিরেকশন এটা, ওকে, এই প্লেন বরাবর, ঠিক আছে। এখন আমরা এই বিষয়টাকে কিভাবে ডিফাইন করতে পারি, এই সিনারিওকে আমরা এইভাবে ডিফাইন করবো যে, হ্যাঁ, এই যে কোনো একটা ডিরেকশনের, হ্যাঁ, যে কোনো একটা ডিরেকশনের রোটেশনকে আমরা বলবো পজিটিভ রোটেশন, এবং ভাইস ভার্সা তার বিপরীত রোটেশনটা হবে নেগেটিভ রোটেশন, ঠিক আছে। অর্থাৎ বিষয়টা এরকম যে আমরা ধরলাম যে এই যে রোটেশনটা, এই ডিরেকশনের রোটেশনকে আমরা বলছি পজিটিভ রোটেশন, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে এই রোটেশনটা হবে আমার নেগেটিভ রোটেশন। অর্থাৎ যে কোনো একটাকে আমরা পজিটিভ ধরবো, ভাইস ভার্সা তার বিপরীতটা হবে নেগেটিভ রোটেশন। আমরা চাইলে এটাকেও আমরা পজিটিভ বলতে পারতাম, দেন তাহলে কি হতো, এটা হতো আমার নেগেটিভ রোটেশন। তো আমরা এটাই রাখছি, সমস্যা নেই, আমরা এটাই রাখছি আপাতত। এখন আরেকটা বিষয়কে আমি একটু ডিফাইন করতে চাই, এই যে পজিটিভ রোটেশন বা পজিটিভ রোটেশনের যে ডিরেকশন, হ্যাঁ, এই ডিরেকশনে অল পসিবল অ্যাঙ্গেলকে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল। অর্থাৎ এই যে এটা একটা পজিটিভ অ্যাঙ্গেল, এটা আরেকটা পজিটিভ অ্যাঙ্গেল, এটা আরেকটা পজিটিভ অ্যাঙ্গেল, হ্যাঁ, এই ডিরেকশনের অল পসিবল অ্যাঙ্গেলকে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল। এবং তার বিপরীত, হ্যাঁ, এই যে নেগেটিভ ডিরেকশনের রোটেশনের দিকে অল পসিবল অ্যাঙ্গেলকে আমি বলবো নেগেটিভ অ্যাঙ্গেল। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমার নেগেটিভ অ্যাঙ্গেল, এটা নেগেটিভ, আরো নেগেটিভ, মোর নেগেটিভ, ওকে। তো এই হচ্ছে বিষয়। এখন দেখো, তো বিষয়টা হচ্ছে এরকম যে, হ্যাঁ, এই যে বিষয়টা এরকম যে আমরা এখান থেকে লেগটাকে একটু ঘুরাইলাম, এই দিকে নিয়ে আসলাম, তো ধরলাম, হ্যাঁ, এটা তাহলে কি হবে, প্লাস, ধরলাম প্লাস 30 ডিগ্রি, ওকে, কারণ এই দিকে হচ্ছে আমার পজিটিভ ডিরেকশন। তাহলে হ্যাঁ, এই দিকে ঘুরাইলে কি হবে, এই যে এই দিকে ঘুরাইলে, হ্যাঁ, এটা হচ্ছে ডিরেকশনের সাইন, হ্যাঁ, এটা হবে কি, এটা হবে আমার নেগেটিভ 35 সামথিং, ঠিক আছে, নেগেটিভ 35, হ্যাঁ, এটা হচ্ছে একটু বড়, ওকে। এই হচ্ছে বিষয়। কিন্তু হ্যাঁ, দেখা একটা বিষয়, আমরা চাইলে এটাকেও আমরা পজিটিভ বলতে পারতাম, তখন আমরা কি করতাম, এটাকে আমরা নেগেটিভ বলতাম, তখন কি হতো, তখন এটাকে আমরা বলতাম নেগেটিভ 30, এটাকে আমরা বলতাম প্লাস 35। তোমরা এখানে আমার সাথে একটু ডিসএগ্রি করতে পারো, ইউ আর রং, ওয়াই? কারণ আমরা শিখেছি যে এই যে রোটেশনটা, হ্যাঁ, এটা অলওয়েজ নেগেটিভ হবে, এই যে রোটেশনটা এটা অলওয়েজ পজিটিভ হবে। কারণ কি, কারণ আমরা শিখেছি ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ বিষয়, যে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরলে সেটাকে আমরা বলবো পজিটিভ রোটেশন, বা ওইদিকে অ্যাঙ্গেল হলে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল,
আর ক্লকওয়াইজে হলে সেটাকে আমরা বলবো নেগেটিভ অ্যাঙ্গেল। এটা এই কনভেনশনটা তোমরা শিখেছিলে, বাট এই কনভেনশনটা স্ট্রং কনভেনশন নয়, এটা ত্রুটিপূর্ণ। কিভাবে দেখো দেখো একটা বিষয়, যে কোনো একটা রোটেশন যখন একজনের সাপেক্ষে সেটা ক্লকওয়াইজ, আরেকজনের সাপেক্ষে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। ঠিক আছে, সামনের জনের সাপেক্ষে ক্লকওয়াইজ হলে পিছনের জনের সাপেক্ষে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ফর এক্সাম্পল, যে দেখো এই যে এটা ঘুরছে, এই যে এটা ঘুরছে, এই ঘূর্ণনটা তোমার সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ, বাট আমি এটাকে দেখছি ক্লকওয়াইজ। ওকে, অর্থাৎ সামনের জনের সাপেক্ষে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, পিছনের জনের সাপেক্ষে সেটা ক্লকওয়াইজ। এখন আমি যদি এটাকে ওই কনভেনশন ধরতামই, যে হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা পজিটিভ অ্যান্ড ক্লকওয়াইজ হলে এটা নেগেটিভ, তাহলে দেখো হ্যাঁ আমরা বলতাম যে এটা হচ্ছে পজিটিভ 30, এটা নেগেটিভ 35। হ্যাঁ, আমরা এইভাবে দেখে বলতাম এটা প্লাস 30, এটা নেগেটিভ 35। বাট আমরা যখন বোর্ডের পিছে যাব তখন বলবো ও নো, এটা নেগেটিভ 30, কারণ কি ক্লকওয়াইজ হচ্ছে, বোর্ডের পিছন থেকে ক্লকওয়াইজ, এবং এটা হবে কি প্লাস 35। অর্থাৎ এই যে অ্যান্টি ক্লকওয়াইজ এন্ড ক্লকওয়াইজ, এই বিষয়টা ফিক্সড না, এটা পরিবর্তনশীল। একজনের সাপেক্ষে সেটা ক্লকওয়াইজ, সামনে গেলে ক্লকওয়াইজ, পিছনে আসলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায়। একই অ্যাঙ্গেল, একবার নেগেটিভ একবার পজিটিভ। তো এখানে কোনো কনভেনশন আমরা ইউজ করবো না, আমরা জাস্ট বলছি যে একটাকে আমরা পজিটিভ ধরবো, এর বিপরীতটা হবে নেগেটিভ। বাট এক কনভেনশন আছে, আমরা যখন এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট প্লেন নিয়ে আসবো, হ্যাঁ এটা হবে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশন, এটা ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশন। ওকে, এটা ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ, এটা এক্স অ্যাক্সিস এর নেগেটিভ। হ্যাঁ, আমরা যখন এই এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে অ্যাঙ্গেল মেজার করব, তখন আমরা একটা কনভেনশন ইউজ করি, বাট সেটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নয়। সেটা কনভেনশনটা এইরকম, ধরো আমরা এই যে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশন, হ্যাঁ এটাকে আমরা ফিক্সড লেগ ধরছি, এটার সাপেক্ষে আমরা একটা রোটেটিং লেগের অ্যাঙ্গেল মেজার করব। ওকে, বাট কনভেনশনটা কি? কনভেনশনটা এরকম, দেখো। আচ্ছা দেখো, এই যে কার্টেসিয়ান প্লেন এর বিভিন্ন পোর্শন আছে। হ্যাঁ, এই যে পোর্শনটা, এটাকে আমরা বলছি প্রথম চতুর্ভাগ, হ্যাঁ, বা ফার্স্ট কোয়াড্র্যান্ট। ওকে, অর্থাৎ প্রথম চতুর্ভাগের বৈশিষ্ট্যটা কি? যেখানে অল পসিবল পয়েন্টের, এই অল পসিবল বিন্দুগুলোর এক্স কোঅর্ডিনেট হবে পজিটিভ, ওয়াই কোঅর্ডিনেট হবে পজিটিভ। এটাই হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ। হ্যাঁ, এরকম হলে তাকে আমরা বলবো প্রথম চতুর্ভাগ। সেকেন্ড কোয়াড্রেন্ট কি, বা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হবে এক্স কোঅর্ডিনেট হবে অল পসিবল পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হবে নেগেটিভ, ওয়াই কোঅর্ডিনেট হবে পজিটিভ। থার্ডে কি হবে আমার এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ। ওকে, এন্ড ফোর্থে কি হবে? ফোর্থে আমার এক্স পজিটিভ এন্ড ওয়াই নেগেটিভ। ওকে, এই হচ্ছে বিষয়। এখন কনভেনশনটা হলো, আমরা পজিটিভ রোটেশন তাকে বলবো, বা পজিটিভ ডিরেকশন, হ্যাঁ পজিটিভ রোটেশন আমরা বলবো হচ্ছে এটা কনভেনশনালি রোটেশন। এই যে ঘূর্ণনটা, এটা যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট এন্ড এগেইন ফার্স্ট এন্ড সো অন, এই যে ডিরেকশনটা, এটাকে আমরা বলবো পজিটিভ ডিরেকশন বা পজিটিভ রোটেশন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফার্স্ট এন্ড সো অন। ওকে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগেইন ফার্স্ট এন্ড সো অন। ওকে, অর্থাৎ এই যে রোটেশনটা, এই রোটেশনটাকে আমরা বলছি পজিটিভ রোটেশন। এবং এই রোটেশনের অল পসিবল অ্যাঙ্গেল, হ্যাঁ এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাপেক্ষে অল পসিবল অ্যাঙ্গেল হবে আমার পজিটিভ অ্যাঙ্গেল, এবং এর বিপরীত রোটেশনের অল পসিবল অ্যাঙ্গেল হবে আমার নেগেটিভ অ্যাঙ্গেল। তো এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা এই কনভেনশন ইউজ করতে পারি, বাট নট ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তো এখন আমরা, হ্যাঁ এই হচ্ছে আমার নেগেটিভ অ্যাঙ্গেলের বিষয়। এখন আমরা কিছু থিওরাম প্রমাণ করতে চাই। আচ্ছা, আমরা এখন একটা থিওরাম প্রমাণ করতে চাই, এবং সেই থিওরামকে প্রমাণ করার আগে
আমরা তিনটা বিষয়কে ডিফাইন করব। ওকে, অর্থাৎ তিনটা ডেফিনেশন। তো ডেফিনেশন 1, এখানে আমরা ডিফাইন করব যে সার্কামফারেন্স, সার্কামফারেন্স বা বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। ওকে, হ্যাঁ, তো বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধি হচ্ছে যে একটা বৃত্ত, ওকে, এবং এটা যদি একটা সুতা হয়, এই সুতাকে যদি আমি কাট করি এবং এটাকে আমি স্ট্রেচ করলাম, হ্যাঁ, এবং এই যে সুতার লেন্থ, এই লেন্থটাই হচ্ছে আমার বৃত্তের পরিধি। অর্থাৎ এই যে টোটাল লেন্থ, হ্যাঁ, এই লেন্থটা হলো আমার বা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার বৃত্তের পরিধি। ওকে, এখন আসি যে ডেফিনেশন 2। ডেফিনেশন 2 কি বলছে? হ্যাঁ, আমরা ডেফিনেশন 2 এ ডিফাইন করব আর্ক লেন্থ কে, আর্ক লেন্থ, ওকে, বা বৃত্তচাপের দৈর্ঘ্য। ঠিক আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য, আর্ক লেন্থ। আর বৃত্তচাপ কি সেটা একটু দেখো। আমরা কেবলমাত্র যদি পুরো সুতাকে কল্পনা না করে আমরা কোন একটা অংশকেও কল্পনা করি, হ্যাঁ, এই যে অংশ, এটাকে বলা হবে আর্ক বা বৃত্তচাপ। ওকে, বৃত্তচাপ, হ্যাঁ, এবং এটার যে লেন্থ, এটাই হচ্ছে আমার আর্ক লেন্থ। বা এইটুকু অংশকে আমরা যদি সোজা করি, তবে এটার যে দৈর্ঘ্য, এই সুতার অংশ, হ্যাঁ, যে দৈর্ঘ্য, এটাকে বলা হবে আর্ক লেন্থ। এটার যে লেন্থ, সেটাই হচ্ছে আর্ক লেন্থ। ওকে, এবং সর্বোচ্চ আর্ক লেন্থ হলো আমার এই পুরো পরিধির দৈর্ঘ্য। ওকে, অর্থাৎ পরিধি হচ্ছে আমার সর্বোচ্চ আর্ক, এবং এই পরিধির যে দৈর্ঘ্য, সেটা হবে আমার সর্বোচ্চ আর্ক লেন্থ। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখন আসি যে ডেফিনেশন 3। ডেফিনেশন 3, এখানে আমরা ডিফাইন করব যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে, হ্যাঁ, কেন্দ্রের সাথে উৎপন্ন কোণ, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের সাথে, হ্যাঁ, পরিধি পর্যন্ত আমরা যদি স্ট্রেট লাইন ড্র করি, তবে কেন্দ্রের সাথে যে উৎপন্ন অ্যাঙ্গেলটা, এটাই হবে আমার কেন্দ্রস্থ কোণ, থিটা। ওকে, এখন আমরা প্রস্তুত আমাদের থিওরামকে স্টেট করার জন্য, অর্থাৎ থিওরাম নাম্বার 1। থিওরাম নাম্বার 1, এটাকে আমরা একটু স্টেট করতে চাই। দেখো, আমরা প্রথমে স্টেটমেন্টটাকে স্টেট করব যে যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল is equivalent to, ঠিক আছে, is equivalent to উক্ত অ্যাঙ্গেল সংলগ্ন arc length divided by উক্ত বৃত্তের radius is equal to some constant। ওকে, অর্থাৎ কোন একটা কনস্ট্যান্ট, এই রেশিও হবে কোন একটা কনস্ট্যান্ট। তো আমরা এই থিওরাম বা এই পুরো স্টেটমেন্টটাকে প্রমাণ করতে চাই। কিভাবে প্রমাণ করব সেটা বুঝতে হলে আমাকে প্রথমে এই যে স্টেটমেন্টটা, থিওরামটা, সেটাকে আমাদেরকে বুঝতে হবে, তারপর আমরা প্রমাণ করব। তো প্রথমে বুঝবো যে ইকুইভ্যালেন্সির অর্থ কি। আমি ম্যাথমেটিক্যাল রিজনিং কোর্সে বাই কন্ডিশনাল স্টেটমেন্টে আমি এটা বুঝিয়েছি যে ইকুইভ্যালেন্সির অর্থ কি। এখানে আমি কিছুটা বলি যে, হ্যাঁ, ইকুইভ্যালেন্সির অর্থ হচ্ছে, দেখো, এটা এবং এই যে এটা, এই দুটো ঘটনা ইকুইভ্যালেন্ট। এর অর্থ হচ্ছে এই দুটো ঘটনা যখন ঘটবে একই সাথে ঘটবে, আর না ঘটলে একটাও ঘটবে না। অর্থাৎ এই দুটো ঘটনা সত্য হলে একই সাথে সত্য হবে, আর মিথ্যা হলে একই সাথে মিথ্যা হবে। ঠিক আছে, ইন বিটুইন কোনো অপশন নাই। এরকম ঘটবে না যে এটা ঘটছে বাট এটা ঘটছে না, আবার এটা ঘটছে কিন্তু এটা ঘটছে না, এরকম হওয়ার কোনো পসিবিলিটি নাই। এবং আমি ম্যাথমেটিক্যাল রিজনিং কোর্সে বলেছি যে এরকম ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টকে প্রমাণ করার মেথডটা কি, এটা আমি ম্যাথমেটিক্যাল রিজনিং কোর্সে আমি আলোচনা করেছি। যে মেথডটা কি? মেথডটা হচ্ছে এর মধ্যে, হ্যাঁ, এর ইনার সাইডে দুটো কন্ডিশনাল স্টেটমেন্ট আছে। সেই দুটো কন্ডিশনাল স্টেটমেন্টকে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রমাণ করতে হবে। আমরা যদি প্রমাণ করতে পারি, তাহলে আমরা এই স্টেটমেন্টকে সত্য প্রমাণ করতে পারবো। অর্থাৎ একটা ফরওয়ার্ড স্টেটমেন্ট আছে এবং একটা ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট আছে। সেই দুটো স্টেটমেন্টটা একটু আমি স্টেট করতে চাই।
স্টেটমেন্ট নাম্বার 1, হ্যাঁ ম্যাথমেটিক্যাল রিজনিং কোর্সটা একটু করতে হবে, ঠিক আছে? স্টেটমেন্ট নাম্বার 1, তাহলে এই স্টেটমেন্ট গুলোর বিষয়গুলো একটু বুঝবা যে ইফ ডট দেন স্টেটমেন্ট বলতে কি বোঝায়, ইফ এন্ড অনলি ইফ বা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বলতে কি বোঝায় এগুলো বুঝতে পারবা। ওকে, তো স্টেটমেন্ট নাম্বার 1 অর্থাৎ ফরওয়ার্ড স্টেটমেন্ট, ফরওয়ার্ড বা আমি বলতে পারি যে ফরওয়ার্ড স্টেটমেন্ট, ফরওয়ার্ড স্টেটমেন্ট। হ্যাঁ, এটাকে একটু স্টেট করব যে হ্যাঁ এই স্টেটমেন্টটা কি, যে যদি যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ কনস্ট্যান্ট হয় তাহলে হ্যাঁ উক্ত অ্যাঙ্গেলের উক্ত কেন্দ্রস্থ কোণের সংলগ্ন আর্ক লেন্থ ডিভাইডেড বাই উক্ত বৃত্তের রেডিয়াস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড স্টেটমেন্ট। এবং এই স্টেটমেন্টে কি বলছে দেখো, এই স্টেটমেন্টে বলছে যে হ্যাঁ যদি যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ কনস্ট্যান্ট হয়, অর্থাৎ আমি হ্যাঁ দুইটা র্যান্ডম সার্কেল নিলাম ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এই দুটা সার্কেল আমরা নিচ্ছি সেম কেন্দ্র বিশিষ্ট, ইকুয়াল কেন্দ্র বিশিষ্ট, অর্থাৎ এই কেন্দ্র বিশিষ্ট এই সার্কেল এবং এই একই কেন্দ্র বিশিষ্ট এই বিগ সার্কেল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এখন কি বলছে যে এই দুটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ যদি ইকুয়াল হয়, অর্থাৎ এই যে থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা এই ছোট বৃত্তেরও একটা কেন্দ্রস্থ কোণ, এই বড় বৃত্তেরও একটা কেন্দ্রস্থ কোণ, এটা যদি হয়, এখন আমি একটু এটাকে নেমিং করি যে ও স্মল এ স্মল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। হ্যাঁ, এখন এটা বলছে কি, হ্যাঁ এটা হয়েছে কেন্দ্রস্থ কোণ কনস্ট্যান্ট বা ইকুয়াল দুটা বৃত্তের ক্ষেত্রেই। এখন আমার এই স্টেটমেন্টে বলছে এটা যদি ঘটে তাহলে আমরা বলতে পারবো যে আর্ক লেন্থ বাই রেডিয়াস, অর্থাৎ উক্ত অ্যাঙ্গেলের সংলগ্ন আর্ক লেন্থ অর্থাৎ স্মল এ স্মল বি ডিভাইডেড বাই রেডিয়াস ও এ, উক্ত বৃত্তের রেডিয়াস ও এ ডিভাইডেড বাই ও স্মল এ, ওকে, ইজ ইকুয়াল টু এই বিগ সার্কেলের হ্যাঁ এই অ্যাঙ্গেল সংলগ্ন যে আর্ক লেন্থ অর্থাৎ এ বি অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ডিভাইডেড বাই উক্ত বৃত্তের রেডিয়াস অর্থাৎ ও বিগ এ অর্থাৎ ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। এটাই আমাকে প্রমাণ করতে বলছে যে সার্কেল যেরকমই হোক না কেন, বড় হোক ছোট হোক, যদি অ্যাঙ্গেল কনস্ট্যান্ট থাকে তাহলে উক্ত অ্যাঙ্গেল সংলগ্ন আর্ক লেন্থ ডিভাইডেড বাই উক্ত বৃত্তের রেডিয়াস সব সময় ইকুয়াল হবে বা সব সময় কনস্ট্যান্ট হবে, চেঞ্জ হবে না। এটাই আমার ফরওয়ার্ড স্টেটমেন্ট বলছে। এখন আসি ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট। ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট, ওকে, ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট কি বলছে, আমাকে পিছন থেকে যেতে হবে, অর্থাৎ যে কোনো বৃত্তের আর্ক লেন্থ ডিভাইডেড বাই উক্ত বৃত্তের রেডিয়াস ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট হলে সাম কনস্ট্যান্ট যদি হয়, হ্যাঁ হলে কি হবে যে এই বৃত্তগুলোর যে কোনো বৃত্তগুলোর এই কেন্দ্রস্থ কোণ হবে কনস্ট্যান্ট, অর্থাৎ হলে উক্ত বৃত্তের বা যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ কনস্ট্যান্ট। ওকে, অর্থাৎ কি বলছে আমার এই ব্যাকওয়ার্ড স্টেটমেন্টটা, যে কোনো বৃত্তের বা একাধিক বৃত্তের হ্যাঁ যদি এই আর্ক লেন্থ ডিভাইডেড বাই রেডিয়াস সাম কনস্ট্যান্ট হয়, ওকে, তাহলে ওই আর্ক লেন্থ সংলগ্ন অ্যাঙ্গেলগুলো হবে কনস্ট্যান্ট। ওকে, অর্থাৎ এটা বলছে যে আমি যদি একটু চিত্রের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টা এরকম যে আমরা একাধিক সার্কেল নিলাম ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আমরা
একই সেন্টার বিশিষ্ট দুইটা সার্কেল নিলাম। ওকে, এখন এটা বলছে যে আমার আর্ক লেন্থ ডিভাইডেড বাই, ওকে আমি নিচ্ছি এটা বিগ এ অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। ওকে, এটা নিচ্ছি আমি θ1, হ্যাঁ θ1। এখন আমি নিচ্ছি যে এই যে এই বড়, হ্যাঁ এটা নিচ্ছি θ2, হ্যাঁ এটা হচ্ছে স্মল এ স্মল বি। এখন বলছে এই আমার স্টেটমেন্টে বলছে যে এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ডিভাইডেড বাই ও ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু স্মল এ স্মল বি ডিভাইডেড বাই ও স্মল এ ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট হলে হ্যাঁ কনস্ট্যান্ট হলে θ1 ইজ ইকুয়াল টু θ2, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। এই দুটো অ্যাঙ্গেল এরকম হওয়ার কোনো পসিবিলিটি নাই, এর একটার উপর আরেকটা সমানুপাতিত হবে। অর্থাৎ যেটাই θ1 হবে, হ্যাঁ যেটাই θ1 হবে সেটাই θ2 হবে। অর্থাৎ θ1 ইজ ইকুয়াল টু θ2, এটা হবে স্মল এ এটা হবে স্মল বি। এরা ডিফারেন্ট হওয়ার কোনো কারণ নাই, এরা একে অপরের উপর সমানুপাতিত হবে। যদি এই রেশিওটা কনস্ট্যান্ট হয় তাহলে θ1 ইজ ইকুয়াল টু θ2। এখন আমাদেরকে এই পুরো স্টেটমেন্টকে প্রমাণ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফরওয়ার্ড স্টেটমেন্ট প্রমাণ করতে হবে এবং ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট প্রমাণ করতে হবে, তাহলে আমরা এই স্টেটমেন্টটা প্রমাণ করতে পারবো। তো আমরা এখন দেখবো যে প্রমাণ। আচ্ছা, আমরা এখন এই থিওরামটা একটু প্রমাণ করতে চাই যে থিওরামটা কি বলছিল, যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ কনস্ট্যান্ট ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাঙ্গেল সংলগ্ন আর্ক লেন্থ ডিভাইডেড বাই রেডিয়াস ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। তো এই যে থিওরামের দুটো স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড স্টেটমেন্ট আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট। ওকে, তো আমাদেরকে কি করতে হবে, এই দুটো স্টেটমেন্টকে ইন্ডিভিজুয়ালি প্রমাণ করতে হবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি প্রমাণ করতে চাই। প্রথমে আমরা ফরওয়ার্ড স্টেটমেন্টটা একটু দেখতে চাই, এটাকে আমরা প্রমাণ করব। ওকে, যে যদি যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ কনস্ট্যান্ট হয় তাহলে হ্যাঁ এই যে রেশিওটা এই যে অনুপাত সেটা কনস্ট্যান্ট হবে, যে কেন্দ্রস্থ কোণ সংলগ্ন আর্ক লেন্থ ডিভাইডেড বাই রেডিয়াস। ওকে, তো এটা আমরা প্রমাণ করব যে প্রুফ। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা দুটো সার্কেল নেব। প্রমাণের সুবিধার্থে আমরা সেম সেন্টার বিশিষ্ট দুটো সার্কেল কল্পনা করতে চাই। ধরে নাও এদের সেন্টার সেম। ওকে, এখন দেখো আমার এই স্টেটমেন্টে কি বলছে, যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ কনস্ট্যান্ট, তার মানে আমাদেরকে একটা কনস্ট্যান্ট কেন্দ্রস্থ কোণ চিন্তা করতে হবে, যে অ্যাঙ্গেলটা এই বিগ সার্কেলেরও কেন্দ্রস্থ কোণ এবং এই স্মল সার্কেলেরও কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে। ওকে, এখন একটু নেমিং করি, যে ও স্মল এ স্মল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। এখন আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে এই রেশিওটা অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণ সংলগ্ন আর্ক লেন্থ অর্থাৎ এ ক্যাপিটাল বি ডিভাইডেড বাই রেডিয়াস, উক্ত বৃত্তের রেডিয়াস, তার মানে ও ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট মানে বলছে যে চেঞ্জ হবে না। অর্থাৎ এই ছোট বৃত্তেরও এই যে ছোট বৃত্তের কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ সংলগ্ন যে আর্ক লেন্থ অর্থাৎ এ স্মল বি ডিভাইডেড বাই এই রেডিয়াস, হ্যাঁ ও স্মল এ, এই দুটো ইকুয়াল হবে। অর্থাৎ কনস্ট্যান্ট মানে এই রেশিওটা যে কোনো বৃত্তের ক্ষেত্রে কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। অর্থাৎ যে কোনো বৃত্তের ক্ষেত্রে এই রেশিওটা ইকুয়াল, এটাই আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তো এটা আমরা কিভাবে প্রমাণ করব, দেখো আমরা কি করব, এই যে সেগমেন্টটা, এই যে এরিয়াটা, ঠিক আছে, এই যে এরিয়াটা, এটাকে আমরা n সংখ্যক ভাগে ভাগ করব। and n can be any natural number, n হতে পারে 100, n হতে পারে 1 কোটি, n হতে পারে 10, 5, ঠিক আছে, যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে। অর্থাৎ আমরা এটাকে একটু n সংখ্যক সমান ভাগে, আই রিপিট সমান ভাগে একটু ভাগ করি। হ্যাঁ, এইভাবে আমরা সমান সংখ্যক ভাগে ভাগ করলাম। এখানে n কত, 1 2 3 and 4, ধরে নাও এরা সমান ভাগে ভাগ করেছে, ঠিক আছে, হ্যাঁ এগুলো সমান ভাগ। ওকে, ধরে নাও হ্যাঁ এখানে n equals to
4। এখন আমি কি করব, এই যে এন্ডগুলো, এই এন্ডগুলো আমরা সরল রেখা দ্বারা যুক্ত করব। হ্যাঁ, সরল রেখা দ্বারা আমরা যুক্ত করতে চাই, ঠিক আছে, এন্ড করলাম। ওকে, এবং এখানেও আমরা এই এন্ডগুলো সরল রেখা দ্বারা যুক্ত করতে চাই, ঠিক আছে, এই যে আমরা যুক্ত করলাম। এখন আরেকটু নেমিং করি যে হ্যাঁ, এ সি ডি ই এন্ড বি, ঠিক আছে, এখানেও স্মল সি, স্মল ডি, স্মল ই এন্ড স্মল বি। ওকে, এখন আমরা দেখো একটা বিষয়, এই যে ও এ সি, এটা একটা ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এটা কিন্তু সরল রেখা। হ্যাঁ, এটা একটা ট্রায়াঙ্গেল, অর্থাৎ আমরা এই ট্রায়াঙ্গেলকে একটু খুলে নিয়ে আসতে চাই এখানে। দেখো, তাহলে আমরা যদি খুলে নিয়ে আসি, হ্যাঁ, এই পোর্শনটাকে, ঠিক আছে, এই আর্ক লেন্থ ব্যতীত, হ্যাঁ, এই যে ট্রায়াঙ্গেলটাকে খুলে নিয়ে আসলাম, তাহলে কি হবে, এটা হবে ও, এটা হবে ক্যাপিটাল এ, এটা হবে ক্যাপিটাল সি, এর মধ্যে আরেকটা, হ্যাঁ, স্মল এ স্মল সি, ঠিক আছে, এটাকেই আমরা এখানে খুলে নিয়ে আসছি। ওকে, এখন দেখো এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ও স্মল এ স্মল সি, আর আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল ও ক্যাপিটাল এ ক্যাপিটাল সি, এই দুটো ট্রায়াঙ্গেল। এখন আমরা এখান থেকে বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল এরা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ কি? কারণ এখানে দেখো ও এ ইকুয়ালস টু ও সি, ও স্মল এ ইকুয়ালস টু ও স্মল সি। কেন? কারণ এরা হচ্ছে বৃত্তের রেডিয়াস। আবার ও এ, হ্যাঁ, ও ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু ও ক্যাপিটাল সি, এরাও এই বিগ সার্কেলের রেডিয়াস। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো এরা কি হবে, এরা হচ্ছে এই দুটো ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এরা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা ইকুইলিডিয়ান জিওমেট্রি থেকে বলতে পারি যে হ্যাঁ, দুটো সমদ্বিবাহু ত্রিভুজ যদি এরকম ভাবে থাকে, তাহলে এই যে বাহুটা এরা সমান্তরাল বাহু। অর্থাৎ হ্যাঁ, এই যে আমার এ সি সমান্তরাল এ স্মল এ স্মল সি সমান্তরাল ক্যাপিটাল এ ক্যাপিটাল সি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এরা যেহেতু সমান্তরাল, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল এরা অনুরূপ কোণ, ইকুয়াল, এবং সিমিলারলি এটাও এরা অনুরূপ কোণ, এবং এই যে অ্যাঙ্গেল এটা কমন অ্যাঙ্গেল। তার মানে করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো এই দুটো ট্রায়াঙ্গেলে করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। দেন আমরা বলতে পারি যে এই দুটো ট্রায়াঙ্গেল এরা সদৃশকোণী ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তার মানে কি, এরা সদৃশকোণী। ওকে, এখন আমরা সদৃশকোণী ট্রায়াঙ্গেলের ত্রিভুজের প্রপার্টি থেকে বলতে পারি যে এসি, হ্যাঁ, এসি ডিভাইডেড বাই এই ট্রায়াঙ্গেলের এসি ডিভাইডেড বাই ও স্মল এ, হ্যাঁ, স্মল এ স্মল সি ডিভাইডেড বাই ও স্মল এ ইজ ইকুয়াল টু এই বিগ ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং বাহু ক্যাপিটাল এ ক্যাপিটাল সি ডিভাইডেড বাই এই যে ও ক্যাপিটাল এ। ওকে, ও ক্যাপিটাল এ, এটা আমরা বলতেই পারি, হ্যাঁ, সদৃশকোণী ত্রিভুজের প্রপার্টি থেকে। এখন আমরা কি করব, এই যে আমরা n সংখ্যক ভাগে ভাগ করেছি, এই n দিয়ে আমরা এখানেও মাল্টিপ্লাই করব এবং এখানেও আমরা মাল্টিপ্লাই করব। ওকে, n ইনটু এসি ডিভাইডেড বাই ও এ ইজ ইকুয়াল টু n ইনটু ক্যাপিটাল এ ক্যাপিটাল সি ডিভাইডেড বাই ও ক্যাপিটাল এ। ওকে, এখন দেখো এই n ইনটু ক্যাপিটাল স্মল এ স্মল সি, এটা আসলে কি, এটা আসলে দেখো একটা বিষয়, এই যে পোর্শনটা, এটাকে যেহেতু আমরা n সংখ্যক সমান ভাগে ভাগ করেছি, তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই যে এসি স্মল এ স্মল সি ইজ ইকুয়াল টু স্মল সি স্মল ডি, এই যে বাহুগুলো নট আর্ক লেন্থ তো সমান, কিন্তু আমরা বাহুগুলো নিয়ে কনসার্ন, যে স্মল এ স্মল সি যে বাহুটা is equal to small c small d is equal to small d small e is equal to small e small b, এই সকল বাহু সমান। তার মানে n ইনটু ac হলো এই সকল বাহুর লেন্থের যোগফল। এখন n যদি
অসীম হয় বা অসীমের হ্যাঁ n টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে আমরা বলতে পারবো যে n ইন্টু এসি হলো কি, n ইন্টু এসি হবে। দেখো n যদি অসীম হয় তাহলে এই যে পোর্শনটা এটাকে আমরা অসীম ভাগে ভাগ করবো, দেন এই পোর্শনগুলো অনেক ছোট হবে, মানে এই বাহুগুলো অনেক ছোট হবে। তখন কি হবে, এই যে বাহুগুলোর যোগফল, সেই যোগফল হবে এই যে আর্ক লেন্থ, এই আর্ক লেন্থের সমান। অর্থাৎ এটা হবে তখন এই n ইন্টু এসি হবে, হ্যাঁ যখন এটা অসীমের দিকে যাবে, ঠিক আছে, n ইন্টু এসি হবে কি হবে, এটা হবে যে আর্ক লেন্থ আমার a স্মল a স্মল b ডিভাইডেড বাই ও a ইজ ইকুয়াল টু, হ্যাঁ এই যে n ইন্টু ক্যাপিটাল A ক্যাপিটাল B, এটা কি হবে, হ্যাঁ এটা যখন n যখন অসীমের কাছাকাছি তখন এই যে হ্যাঁ এই যে কোয়ান্টিটি এটা হবে আমার এই যে আর্ক লেন্থ ক্যাপিটাল A ক্যাপিটাল B এটা সমান হবে। ওকে, অর্থাৎ আর্ক ক্যাপিটাল A ক্যাপিটাল B ডিভাইডেড বাই ও ক্যাপিটাল A। ওকে, এই যে আমরা প্রমাণ করে ফেললাম যে আর্ক লেন্থ ডিভাইডেড বাই রেডিয়াস, অর্থাৎ ও এ রেডিয়াস, হ্যাঁ এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি যে কোনো সার্কেলের ক্ষেত্রে ইকুয়াল বা কনস্ট্যান্ট। এটা আমরা এই যে এই থিওরামটা প্রমাণ করে ফেললাম। ওকে, এই থিওরামটা আমরা প্রমাণ করে ফেললাম। এখান থেকে আমরা একটা লেমা আমরা প্রমাণ করোলারি, ঠিক আছে, লেমা আগে প্রমাণ করতে হয়, হ্যাঁ করোলারি থিওরামের পরে প্রমাণ করতে হয়। এখান থেকে আমরা একটা করোলারি প্রমাণ করতে পারি। ওকে, করোলারিটা কি, দেখো এই থিটা যদি 360 ডিগ্রি হয়, ওকে, অর্থাৎ এই যে থিটা এটা 360 ডিগ্রি হলে এই যে আর্ক লেন্থ তখন হবে এই সার্কামফারেন্স, পুরো বৃত্তের পরিধি। ওকে, অর্থাৎ তখন হবে কি সার্কামফারেন্স ডিভাইডেড বাই রেডিয়াস। ওকে, কিছুই না, জাস্ট এই যে আর্ক লেন্থ, হ্যাঁ এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল এই যে পুরো পরিধি। তখন এই যে কোয়ান্টিটি এটা হবে সাম কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট। এখন এটা যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ এটা যদি কনস্ট্যান্ট হয় তার মানে আমরা বলতে পারি হ্যাঁ সার্কামফারেন্স ডিভাইডেড বাই ডায়ামিটার, হ্যাঁ এই সার্কামফারেন্স ডিভাইডেড বাই রেডিয়াস যদি কনস্ট্যান্ট হয় তাহলে সার্কামফারেন্স ডিভাইডেড বাই ডায়ামিটার ইজ অলসো কনস্ট্যান্ট। কারণ রেডিয়াস, হ্যাঁ কারণ ডায়ামিটার কিছুই না, ডায়ামিটার মানে ব্যাস, ডায়ামিটার ইজ ইকুয়াল টু কিছুই না 2 ইন্টু রেডিয়াস, ঠিক আছে, 2 ইন্টু রেডিয়াস। তার মানে হ্যাঁ এটা যদি কনস্ট্যান্ট হয় তার মানে এটা ডিভাইড বাই ডায়ামিটার ইজ অলসো অ্যানাদার কনস্ট্যান্ট, ঠিক আছে, অ্যানাদার কনস্ট্যান্ট। হ্যাঁ এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টকেই আমরা বলি কনস্ট্যান্ট পাই। ওকে, ডায়ামিটার কি, ডায়ামিটার হচ্ছে 2r। তাহলে কি হবে, ডায়ামিটার যদি এই পাশে যায় তাহলে সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু 2πr, এই যে বৃত্তের পরিধি, হ্যাঁ ডায়ামিটার যদি এই পাশে আমি নিই তাহলে কি হবে, সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু 2r পাই বা 2πr, এই যে বৃত্তের পরিধির সূত্র এখান থেকে আমরা গেইন করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার থিওরাম নাম্বার 1 আর করোলারি, একটা করোলারি আমরা প্রমাণ করলাম। এখন হ্যাঁ ঠিক আছে, না থিওরাম নাম্বার 1 এখনো প্রমাণ করিনি, আমি প্রমাণ করেছি ফরওয়ার্ড স্টেটমেন্ট, এবং ফরওয়ার্ড স্টেটমেন্ট থেকে আমরা একটা করোলারি প্রমাণ করলাম। এখন আমরা কি প্রমাণ করব, ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট। এটা প্রমাণ করলে আমার এই থিওরাম নাম্বার 1 প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন আমরা ব্যাকওয়ার্ড স্টেটমেন্টটা প্রমাণ করব। আচ্ছা, আমরা এখন এই ব্যাকওয়ার্ড স্টেটমেন্টটা একটু প্রমাণ করতে চাই। হ্যাঁ, ব্যাকওয়ার্ড স্টেটমেন্টটা কি বলছে, যে যদি যে কোনো বৃত্তের আর্ক লেন্থ ডিভাইডেড বাই রেডিয়াস, অর্থাৎ এই রেশিওটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর্ক লেন্থ সংলগ্ন কেন্দ্রস্থ কোণ সর্বদা ইকুয়াল হবে। হ্যাঁ, এটা প্রমাণ করলে আমাদের এই মেইন থিওরামটা প্রমাণিত হবে। ওকে, এই ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টটা প্রমাণিত হবে। ওকে, তো এখানেও আমরা দুটা সার্কেল নেব, হ্যাঁ দুটা র্যান্ডম সার্কেল,
একই সেন্টার বিশিষ্ট দুটা র্যান্ডম সার্কেল আমাদের প্রমাণের সুবিধার্থে, হ্যাঁ একই সেন্টার বিশিষ্ট যে হতেই হবে বিষয়টা এরকম নয়, আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা একই সেন্টার বিশিষ্ট সার্কেল নিচ্ছি আর কি। ওকে, তো এখানে আমাদের গিভেন ইনফরমেশনটা কি, যে আর্ক লেন্থ ডিভাইড বাই রেডিয়াস এটা কনস্ট্যান্ট হবে। এর আগের স্টেটমেন্টে আমাদের গিভেন ইনফরমেশন কি ছিল, যে কেন্দ্রস্থ কোণ কনস্ট্যান্ট হবে, সেখান থেকে আমরা এই যে রেশিওটা এটা যে কনস্ট্যান্ট সেটা আমরা বের করেছি। এখন আমরা এখান থেকে আমরা বের করব যে এই কেন্দ্রস্থ কোণগুলো ইকুয়াল হবে, ওকে ইকুয়াল হবে। তো আমরা এখানে আমরা হ্যাঁ এখানে আমরা ধরছি যে এইভাবে, যে ধরো যে ঠিক আছে, ধরো এই যে ধরো আচ্ছা এই যে অ্যাঙ্গেলটা ধরো এটা হচ্ছে θ1, হ্যাঁ θ1, এবং এটা আমি নিচ্ছি স্মল a, এটা নিচ্ছি স্মল b, ওকে, আর এর মধ্যে আরেকটা অ্যাঙ্গেল নিচ্ছি আমি, এটা নিচ্ছি θ2, এটা ক্যাপিটাল A, এটা ক্যাপিটাল B। আমরা এখানে θ1 এবং θ2 কে ইন জেনারেল ওয়েতে ট্রিট করছি, অর্থাৎ আমরা জানি না যে এরা ইকুয়াল কিনা, আমরা প্রমাণ করব যে এরা ইকুয়াল। আমরা যেহেতু জানি না যে এরা ইকুয়াল কিনা, সেহেতু আমরা এদেরকে একে অপরের উপর সমপাতিত করছি না, কারণ আমরা জানি না, আমরা এদেরকে ইন জেনারেল ওয়েতে ট্রিট করছি। ওকে, আমরা যখন জানবো তখন আমরা এই দুটাকে সমপাতিত করব। ওকে, কিন্তু আমরা কি জানি, হ্যাঁ আমরা আমাদের গিভেন ইনফরমেশনটা কি, যে আর্ক লেন্থ ডিভাইডেড বাই রেডিয়াস সাম কনস্ট্যান্ট, অর্থাৎ ক্যাপিটাল A ক্যাপিটাল B ডিভাইডেড বাই, হ্যাঁ এটা O ধরি, হ্যাঁ O ক্যাপিটাল A ইজ ইকুয়াল টু স্মল a স্মল b ডিভাইডেড বাই O স্মল a ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। ওকে, তো এটা আমাদের কাছে গিভেন। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে θ1 ইজ ইকুয়াল টু θ2, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, তো এখানে আমি যেটা করব জিওমেট্রিক্যালি, আমি হ্যাঁ এর উপর একটা লম্ব রেখা, আমি এর উপর একটা লম্ব রেখা ড্র করতে চাই, এবং এটাকেও আমি একটু এক্সটেন্ড করতে চাই। ঠিক আছে, এখানে আমি নিলাম D ক্যাপিটাল D, এখানে নিলাম আমি স্মল d, এখানে নিলাম ক্যাপিটাল D প্রাইম। এখন আমরা ইকুইলিডিয়ান জিওমেট্রি থেকে জানি যে অ্যাঙ্গেল তার সংলগ্ন আর্ক লেন্থের সমানুপাতিক, অর্থাৎ অ্যাঙ্গেলকে আমি দ্বিগুণ করলে আর্ক লেন্থও দ্বিগুণ হয়। ফর এক্সাম্পল দেখো, খুব সিম্পল বিষয়টা, হ্যাঁ দেখো এই যে আমি হ্যাঁ এটা একটা অ্যাঙ্গেল থিটা, হ্যাঁ এই এবং এটা হচ্ছে আর্ক লেন্থ, ঠিক আছে, এটাকে দ্বিগুণ করলে, অর্থাৎ এটাকে দ্বিগুণ করলে অ্যাঙ্গেল হবে 2 থিটা, এবং আমার আর্ক লেন্থও দ্বিগুণ হবে। আবার অ্যাঙ্গেলকে অর্ধেক করলে আর্ক লেন্থও অর্ধেক হয়, অর্থাৎ অ্যাঙ্গেল আর্ক লেন্থের সমানুপাতিক। অর্থাৎ এই সম্পর্ক থেকে বা এই যে স্টেটমেন্ট, হ্যাঁ অ্যাঙ্গেল আর্ক লেন্থের সমানুপাতিক, এখান থেকে আমরা বলতে পারি যে একটা কথা, যে হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আমরা বলবো কি বলবো, যে অ্যাঙ্গেল এ, হ্যাঁ অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল স্মল এ ও স্মল বি ডিভাইডেড বাই এ ও ডি স্মল ডি, ঠিক আছে, অ্যাঙ্গেল এ ও স্মল ডি, এই দুটো অ্যাঙ্গেলের রেশিও ইজ ইকুয়াল টু এই দুটো অ্যাঙ্গেলের যে আর্ক লেন্থ তাদের রেশিও, ঠিক আছে, অর্থাৎ এই যে এ বি আর্ক, হ্যাঁ এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং আর্ক এ স্মল বি, এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং আর্ক, হ্যাঁ আর্ক স্মল ডি, হ্যাঁ এই যে স্মল ডি আর্ক। ওকে, যেহেতু হ্যাঁ অ্যাঙ্গেল আর্ক লেন্থের সমানুপাতিক, সেহেতু আমরা বলতেই পারি যে এটা হোল্ড করে। ওকে, ইকুইলিডিয়ান জিওমেট্রি থেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই অ্যাঙ্গেল এ ও বি কি, অ্যাঙ্গেল এ ও বি এটা হচ্ছে θ1। ওকে, তার মানে আমরা বলতে পারি যে θ1 is equal to অ্যাঙ্গেল স্মল a ও স্মল b is equal to arc স্মল a স্মল b divided by arc স্মল a স্মল d into এই যে এটা, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ দেখো এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কারণ এটা হ্যাঁ লম্ব আছে, ঠিক আছে, এই বাহুর উপর লম্ব এটা। ওকে, তো এখানে আমি বলছি যে রাইট ইনটু রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল। এখন এই যে হর, হ্যাঁ লব এবং হর, এই দুটাকে আমি একটা কোয়ান্টিটি দ্বারা ডিভাইড করতে চাই। সেই কোয়ান্টিটি হচ্ছে এই যে রেডিয়াস ও এ,
রেডিয়াস ও এ, ঠিক আছে, রেডিয়াস ও এ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। হ্যাঁ, এটা আমাদের একটা ইকুয়েশন θ1 এর জন্য। এখন আমরা θ2 এর জন্য একটা ইকুয়েশন দাঁড় করাতে চাই, ঠিক আছে, একটা θ2 এর জন্য আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে চাই। ওকে, তো θ2 কি? θ2 হচ্ছে বিগ এ অর্থাৎ ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি, অর্থাৎ ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি ডিভাইডেড বাই এই যে এ রাইট অ্যাঙ্গেল অর্থাৎ ডি ও ডি প্রাইম। আমরা নিতেই পারি যে ডি ও ডি প্রাইম ইকুয়ালস টু আর্ক লেন্থ অর্থাৎ আর্ক ক্যাপিটাল এ ক্যাপিটাল বি অর্থাৎ আর্ক বিগ এ বিগ বি, ঠিক আছে, ডিভাইডেড বাই আমি কি বলতে পারি যে এই যে এই রাইট অ্যাঙ্গেলের করেসপন্ডিং আর্ক লেন্থ ডি ডি প্রাইম, ওকে, আর্ক ডি ডি প্রাইম, এটা কি? এটা হলো θ2, ঠিক আছে, অর্থাৎ θ2 ইজ ইকুয়াল টু এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু আমরা বলতেই পারি যে আর্ক এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ডিভাইডেড বাই আর্ক ডি ডি প্রাইম ইনটু এই যে ডি ও ডি প্রাইম, এটা কি? ডি ও ডি প্রাইম রাইট অ্যাঙ্গেল, ওকে, রাইট অ্যাঙ্গেল ইনটু রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, ওকে, এটাকেও আমরা একটু ডিভাইড করতে চাই রেডিয়াস দ্বারা, ওকে, রেডিয়াস দ্বারা আমরা ডিভাইড করতে চাই, তো ও এ দ্বারা ডিভাইড করতে চাই। দেখো ও এ যে কথা, ও ডি একই কথা, আমরা জাস্ট ও এ নিলাম, ঠিক আছে, ও এ নিলাম, এখানে ও এ নিলাম, আবার এখানে আমরা চাইলে ও ডি দ্বারা ভাগ করতে পারি, সমস্যা নাই, আমরা ও ক্যাপিটাল ডি দ্বারা ভাগ করতে পারি, কারণ ও এ ইজ ইকুয়াল টু ও ডি, ওকে। এখন আমরা দেখাতে চাই যে এই কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু এই কোয়ান্টিটি, ওকে, দেখো রাইট অ্যাঙ্গেল ইকুয়ালস টু রাইট অ্যাঙ্গেল, কোনো সমস্যা নাই। আবার দেখো এই যে আর্ক এ বি স্মল বি ডিভাইড বাই ও স্মল এ, এটা ইকুয়ালস টু আর্ক ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ডিভাইড বাই ও ক্যাপিটাল এ। কেন? কারণ এই যে আমাদের তো দেওয়া আছে এটা, আমরা তো এটা ধরে নিয়েই কাজ করছি, ঠিক আছে, এটা ধরে নিয়েই আমরা কাজ করছি, তাই আমরা বলতে পারি যে এই যে লব পোরশনটা, এটা এবং এটা ইকুয়াল। এখন যদি দেখাতে পারি যে হর পোরশনটা দুটো ইকুয়াল, দেন উই আর ডান, ওকে, উই আর ডান। এবং ইকুয়াল কেন ইকুয়াল বলো তো? কেন ইকুয়াল? কারণ দেখো, আচ্ছা এটা দেখো যে এ স্মল জি আর্ক এ স্মল জি অর্থাৎ আর্ক এ স্মল ডি, আচ্ছা দেখো এর করেসপন্ডিং যে অ্যাঙ্গেলটা সেটা রাইট অ্যাঙ্গেল, আচ্ছা আর্ক এ স্মল ডি ডিভাইড বাই ও এ, দেখো ও এ এটা কিন্তু একটা রেডিয়াস, ওকে, অর্থাৎ সাম আর্ক ডিভাইড বাই রেডিয়াস, এবং এই আর্কের করেসপন্ডিং অ্যাঙ্গেল কি? রাইট অ্যাঙ্গেল। আবার দেখো এখানে দেখো সাম আর্ক ডিভাইড বাই সামথিং, ঠিক আছে, এই আর্কটা কি? এই আর্কটা হচ্ছে ডি ডি প্রাইম, এন্ড এই যে এটা কি? ও ডি রেডিয়াস, অর্থাৎ এটাও সাম আর্ক ডিভাইড বাই রেডিয়াস, এটারও আমার করেসপন্ডিং অ্যাঙ্গেলটা কি? করেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এবং আমরা ফরওয়ার্ড স্টেটমেন্ট থেকে আমরা জেনেছি যে অ্যাঙ্গেল যদি কনস্ট্যান্ট হয়, ওকে, দেন এই যে কেন্দ্রস্থ কোণ সংলগ্ন আর্ক লেন্থ ডিভাইড বাই রেডিয়াস এটাও কনস্ট্যান্ট হবে বা ইকুয়াল হবে, দেন অবভিয়াসলি এই যে পোরশনটা এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ লব সমান হর সমান রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা এখান থেকে বলতেই পারি যে θ1 ইজ ইকুয়াল টু θ2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রমাণিত হলো আমাদের ফরওয়ার্ড স্টেটমেন্ট এন্ড ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট এন্ড থিওরাম নাম্বার 1। এবং আমরা একটা করোলারিও প্রমাণ করেছি, যে করোলারিটা কি ছিল? করোলারিটা ছিল হচ্ছে এটা, যে আমাদের সার্কামফারেন্স divided by diameter is equal to some constant pi, যেখানে পাই কে আমরা বলছি হচ্ছে 3.14159 and so on, একটা অমূলক সংখ্যা, ঠিক আছে।
এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমার থিওরাম। এবং এই থিওরামকে কেন্দ্র করে আমরা সংজ্ঞায়িত করব রেডিয়ানকে, ঠিক আছে, অর্থাৎ অ্যাঙ্গেলের একটা ইউনিট রেডিয়ানকে। আমরা এই থিওরামের উপর বেস করে রেডিয়ানকে ডিফাইন করব এবং রেডিয়ান সংক্রান্ত আরো দুইটা থিওরাম আমরা প্রমাণ করব। আচ্ছা, আমরা এখন পূর্বের থিওরামের উপর ভিত্তি করে একটা ডেফিনেশনকে ডিফাইন করতে চাই, ঠিক আছে, অর্থাৎ ডেফিনেশন 4। এখানে আমি ডিফাইন করব যে ওয়ান রেডিয়ান অ্যাঙ্গেলকে আমি ডিফাইন করব। ওকে, অর্থাৎ ওয়ান রেডিয়ান অ্যাঙ্গেল বলতে কি বোঝায় এটাকে আমি আগে ডিফাইন করব, আগে ডেফিনেশন স্টেট করব, তারপর বলবো যে আসলে কি বোঝাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আগে ডেফিনেশনটা লিখি। যে কোনো বৃত্তে রেডিয়াসের সমান লেন্থ বিশিষ্ট আর্ক সংলগ্ন অ্যাঙ্গেলকে বলে ওয়ান রেডিয়ান অ্যাঙ্গেল। ওকে, এটা হচ্ছে ডেফিনেশন। যে কোনো বৃত্তের রেডিয়াসের সমান করে, বা সমান লেন্থ বিশিষ্ট যে আর্ক, ঠিক আছে, আর্ক সংলগ্ন যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা বলবো ওয়ান রেডিয়ান। আচ্ছা, আমি বোঝাচ্ছি যে কি বলছে। যে দেখো, ধরো একটা সার্কেল, এটা হচ্ছে সার্কেলের রেডিয়াস। এখন আমরা কি করব, এই যে রেডিয়াস, এটা সমান করে আমরা একটা আর্ক চিন্তা করব। ওকে, বা এটা সমান করে একটা আর্ক লেন্থ চিন্তা করব, অর্থাৎ এখানে একটা সুতা রাখবো এবং এই সুতার অংশকে আমরা এই পরিধি বরাবর রাখবো এবং যতটুকু হয় আমরা মার্ক করব, ঠিক আছে। এবং এই যে আর্ক লেন্থ বা আর্ক, এটা সংলগ্ন যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলকে বলা হচ্ছে ওয়ান রেডিয়ান অ্যাঙ্গেল। ওকে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ রেডিয়াসের সমান করে আমরা এই আর্ক চিন্তা করব, এবং এই আর্ক বিশিষ্ট, এই আর্ক সংলগ্ন যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে ওয়ান রেডিয়ান। তবে এখান থেকে আমরা একটা থিওরাম প্রমাণ করব যে, ঠিক আছে, থিওরাম নাম্বার 2, এর আগেরটা থিওরাম নাম্বার 1, এটা 2। ওকে, ওয়ান রেডিয়ান is an unique angle, অর্থাৎ এটা বলছে ওয়ান রেডিয়ান একটাই। ইউনিভার্সে ওয়ান রেডিয়ান অ্যাঙ্গেল দুইটা নাই, দুই ধরনের অ্যাঙ্গেল নাই, ওয়ান রেডিয়ান, ঠিক আছে, একটাই অ্যাঙ্গেল। ওকে, কিভাবে আমরা প্রমাণ করব দেখো। আমরা আগের থিওরাম থেকে এটা আমরা প্রমাণ করতে পারি। ওকে, আগের থিওরাম থেকে দেখো, ওয়ান রেডিয়ানের ডেফিনেশন কি বলছে। ওয়ান রেডিয়ানের ডেফিনেশন বলছে যে কোনো বৃত্তে ওয়ান রেডিয়ান অ্যাঙ্গেলে রেডিয়াস এবং আর্কের লেন্থ সমান। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে আর্ক লেন্থ, ওয়ান রেডিয়ানের ক্ষেত্রে যে কোনো বৃত্তে আর্ক লেন্থ ডিভাইডেড বাই রেডিয়াস ইজ ইকুয়াল টু 1। কেন? কারণ এই দুটো লেন্থ ইকুয়াল, তাই এটা 1, and 1 is a constant number. ওকে, কনস্ট্যান্ট নাম্বার। এখন আমরা আগের থিওরাম থেকে বলতে পারি যে কোনো বৃত্তে যদি এই কোয়ান্টিটি কনস্ট্যান্ট হয়, তাহলে ওই আর্ক লেন্থ সংলগ্ন যে অ্যাঙ্গেলটা, সেটা ইউনিক হবে বা কনস্ট্যান্ট হবে। এবং আমাদের স্টেটমেন্টটা প্রমাণিত যে ওয়ান রেডিয়ান ইজ অ্যান ইউনিক অ্যাঙ্গেল। অর্থাৎ এটা বলছে যে এরকম হওয়ার কোনো পসিবিলিটি নাই যে একটা বৃত্তে ওয়ান রেডিয়ান দেখতে এরকম, আরেকটা বৃত্তে ওয়ান রেডিয়ান দেখতে এরকম। এরকম কোনো পসিবিলিটি নাই। θ1 ইজ ইকুয়াল টু θ2, এদেরকে সমানুপাতিক হতেই হবে, ঠিক আছে, কারণ এই যে রেশিওটা ইকুয়াল ফর এনি সার্কেল, ঠিক আছে। অর্থাৎ ওয়ান রেডিয়ান ইজ অ্যান ইউনিক অ্যাঙ্গেল। ইউনিভার্সে দুই রকম ওয়ান রেডিয়ান অ্যাঙ্গেল নাই। ওকে, তো এটা হচ্ছে থিওরাম। এখন আমরা আরেকটা থিওরাম প্রমাণ করতে চাই, সেটা হলো থিওরাম নাম্বার 3। ওকে, তো দেখো, আমরা এতক্ষণ ওয়ান রেডিয়ান নিয়ে কথা বললাম, এখন আমরা ইন জেনারেল অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে চাই। অর্থাৎ থিটা ক্যান বি
any radian, 5 radian, 6 radian, 6.001 radian. ঠিক আছে, theta can be any real number in radian, not degree. Okay, অর্থাৎ হ্যাঁ, থিওরাম নাম্বার 3 যে বলছে যে theta in radian is equal to s by r, যেখানে হ্যাঁ, যেখানে s হলো theta সংলগ্ন আর্ক লেন্থ। ঠিক আছে, s হলো থিটা সংলগ্ন আর্ক লেন্থ এবং r হলো রেডিয়াস অফ দ্যাট সার্কেল। ওকে, এবং এটা হ্যাঁ ইন রেডিয়ান। তো এই যে থিওরাম নাম্বার 3 বলছে যে এই যে ফর্মুলা এটা ট্রু, এবং আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে এটা ট্রু। কিভাবে প্রমাণ করব? দেখো, আমরা ইকুইলিব্রিয়াম জিওমেট্রি অ্যাপ্লাই করব। হ্যাঁ, দেখো যে এটা রেডিয়াস। হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা এ ও বি, হ্যাঁ আমরা মনে করছি যে এ ও বি ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান, ধরে নাও এটা 1 রেডিয়ান। এবং আরেকটা ইন জেনারেল অ্যাঙ্গেল, ঠিক আছে, ইন জেনারেল অ্যাঙ্গেল এ ও পি ইজ ইকুয়াল টু থিটা। ওকে, থিটা। এখন আমরা ইকুইলিব্রিয়াম জিওমেট্রি থেকে বলতে পারি যে অ্যাঙ্গেল এবং আর্ক লেন্থ এরা কি, এরা সমানুপাতিক। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল AOP divided by angle AOB is equal to এর corresponding arc length, অর্থাৎ arc AP divided by arc AB। ওকে, এখন এখান থেকে আমরা বলতে পারি যে এই যে অ্যাঙ্গেল AOB এটা কি, এটা হচ্ছে 1 রেডিয়ান, অর্থাৎ AOP divided by 1 রেডিয়ান। এবং হ্যাঁ, আর ইকুয়াল টু আর্ক এপি, এই যে আর্ক এবি এটা কি, এর যে লেন্থ আর এই যে রেডিয়াসের লেন্থ ইকুয়াল, অর্থাৎ আমরা বলতে পারি যে আর্ক এপি ডিভাইডেড বাই রেডিয়াস। ঠিক আছে, আর্ক এপি কে আমি বলছি, হ্যাঁ এই যে থিটা করেসপন্ডিং যে আর্ক লেন্থ এটাকে বলছি আমি এস। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে যে theta is equal to angle AOP is equal to s by r into হ্যাঁ এই 1 রেডিয়ান কে আমরা এই পাশে পার করলাম into 1 রেডিয়ান। অর্থাৎ theta is equal to s by r রেডিয়ান। অর্থাৎ থিটা এই ক্ষেত্রে যে ভ্যালু দেবে সেটা হচ্ছে ইন রেডিয়ান এককে। ওকে, ইন রেডিয়ান এককে এই থিটা তার ভ্যালু দেবে। অর্থাৎ আমাদের থিওরাম নাম্বার 3 has been proved, general theorem, ঠিক আছে, for any angle। ওকে, এখন আমরা আমাদের এই ট্রিগোনোমেট্রিক কোর্সকে আমরা এইভাবে থিওরাম বাই থিওরাম প্রমাণ করতে এই ট্রিগোনোমেট্রিক কোর্সকে আমরা কনস্ট্রাক্ট করব। ঠিক আছে, শুধু ট্রিগোনোমেট্রি বললে ভুল হবে। আমরা ম্যাথমেটিক্সে যে কোনো কোর্সকে, যে কোনো ফর্মাল কোর্সকে আমরা এইভাবে রিগোরাসলি আমরা থিওরামের উপর থিওরাম প্রমাণ করতে এইভাবে আমরা সেটাকে আমরা কনস্ট্রাক্ট করব। এবং ম্যাথমেটিক্সের সকল কোর্সই এরকম ভাবেই কনস্ট্রাক্ট করতে হয় এবং কিছু অ্যাক্সিওম স্টেট করে। হ্যাঁ, আচ্ছা, ট্রিগোনোমেট্রি কোর্সের অ্যাক্সিওমস গুলো কি, এটা হচ্ছে কোশ্চেন। ট্রিগোনোমেট্রি কোর্সের অ্যাক্সিওমস গুলো হলো, আমরা ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে যেগুলো অ্যাক্সিওমস দেখেছি বা যেগুলো অ্যাক্সিওমস আছে, ওই একই অ্যাক্সিওমস গুলোই আমার ট্রিগোনোমেট্রিক কোর্সের অ্যাক্সিওমস এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডেফিনেশনস। ঠিক আছে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে যেগুলো ডেফিনেশনস আছে সেই একই ডেফিনেশনস গুলোই ট্রিগোনোমেট্রিক কোর্সের ডেফিনেশন। অর্থাৎ ইকুইলিব্রিয়াম জিওমেট্রির অ্যাক্সিওমস এবং ডেফিনেশন গুলোর উপর এই ট্রিগোনোমেট্রিক কোর্সটা দাঁড়ায় আছে। ওকে, অর্থাৎ সেই জন্য আমি আর অ্যাক্সিওমস গুলো আর আলাদা করে লিখলাম না। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম জিওমেট্রির অ্যাক্সিওমস গুলোই ট্রিগোনোমেট্রিক কোর্সের অ্যাক্সিওমস।